আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করি ভালো আছো। এই বৈশ্বিক মহামারীর সময় তোমরা ঘরের মধ্যে থাকবে, নিরাপদে থাকবে, সুস্থ থাকবে আর আমাদের সাথে অনলাইনে ক্লাসে যুক্ত থাকবে, তাহলেই আমাদের সময়গুলো হেফাজত হবে। আমি প্রথমেই ধন্যবাদ জানাই আমাদের প্রাণপ্রিয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে তার বিশেষ উদ্যোগে A2I এবং কারিগরি শিক্ষা অধিদপ্তরের নিরলস চেষ্টায় আমরা তোমাদেরকে অনলাইনে ক্লাস দিতে পেরেছি। আমি সোহেল আহমেদ, ওয়ার্কশপ সুপার মেকানিক্যাল, বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউট, বরিশাল। আমি তোমাদেরকে ইতিপূর্বে 3টা ক্লাস নিয়েছি, আজকে আমার 4র্থ নাম্বার ক্লাস। আমি 4র্থ পর্ব মেটালার্জি সাবজেক্টটা ক্লাস নিচ্ছি। তো ইতিপূর্বে আমি তোমাদেরকে 3টে অধ্যায়ে পাঠদান করিয়েছি। এখন আজকে আমার যে টপিকসটা সেটা হচ্ছে পেটালোহা এবং এর ব্যবহার। আমরা এখানে পেটালোহা এবং এর ব্যবহার সম্পর্কে দেখব। এবং পেটালোহা হচ্ছে লোহাদের মধ্যে বিশুদ্ধতম লোহা। এবং এই চ্যাপ্টারে আমরা যে বিষয়গুলো শিখব সেটা হচ্ছে পেটালোহা সম্পর্কে জানতে পারবো, পেটালোহার ধর্ম সম্পর্কে জানতে পারবো, পেটালোহার ব্যবহার সম্পর্কে জানতে পারবো, পেটালোহার উৎপাদন ও পদ্ধতি সম্পর্কে জানতে পারবো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিশ্চয়ই শুনতে পাচ্ছ। শুনতে পেলে আমাকে কমেন্টস লিখে জানাও। ধন্যবাদ। শুরুতেই আমি পেটালোহা বা নরম লোহা কি সে বিষয়টা তোমাদেরকে বলবো। পেটালোহার ইতিহাস অতি পুরাতন। অতি প্রাচীন কাল থেকে লোহা আকরিককে উত্তপ্ত করতে করতে এমন এক অবস্থায় আসতো যখন লোহাতে কার্বনের পরিমাণ অত্যন্ত কমে যেত। এ প্রকার লোহা অতি নরম হতো এবং পিটিয়ে যে কোনো প্রকার আকার আকৃতি প্রদান করা সহজ হতো। এই নরম লোহা দিয়ে ধারালো অস্ত্র বানানো গেলেও ধারালো গুণ ধরে রাখা যেত না। সে কারণে নরম লোহা দিয়ে অস্ত্র বানিয়ে তাতে কার্বন বৃদ্ধি করার ব্যবস্থা নেওয়া হতো। প্রাচীনকালে এভাবেই পেটালোহা উৎপাদন ও ব্যবহার হতো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, পেটালোহা লোহার বিশুদ্ধতম রূপ। আর পেটালোহাতে কার্বনের পরিমাণ এবং অন্যান্য উপাদানের পরিমাণ কমাতে হয়। আর পেটালোহা দিয়ে সহজেই দ্রব্য উৎপাদন করা যায়, কিন্তু ধারালো যে গুণটা সেটাকে ধরে রাখার জন্য পরবর্তীতে কার্বনের পরিমাণকে বাড়ানো হয়। তো আমরা এই পর্যায়ে পেটালোহার উপাদানগুলো দেখব। অর্থাৎ লৌহ যে ধাতুতে প্রায় 0.02% কার্বন, অতি অল্প পরিমাণ সিলিকন, ম্যাঙ্গানিজ, সালফার, ফসফরাস, ধাতুমল ও অবশিষ্টাংশ লোহা থাকে, সে ধাতুকে পেটালোহা বলে। ধাতুবিদ্যার মতে লৌহ যে ধাতুতে স্বাভাবিক তাপমাত্রায় কার্বনের পরিমাণ সর্বোচ্চ 0.008% এবং অতি অল্প পরিমাণ সিলিকন, ম্যাঙ্গানিজ, সালফার, ফসফরাস, ধাতুমল ও অবশিষ্ট লৌহ থাকে, সে ধাতুকে পেটালোহা বা রড আয়রন বলে। কিন্তু বাণিজ্যিকভাবে বলতে গেলে লৌহ যে ধাতুতে প্রায় 0.02% কার্বন, অতি অল্প পরিমাণ সিলিকন, ম্যাঙ্গানিজ, সালফার, ফসফরাস, ধাতুমল ও অবশিষ্টাংশ লোহা থাকে, সে ধাতুকে পেটালোহা বা রড আয়রন বলে। এখানে আমরা কার্বন কম্পোজিশন দেখেছি। কার্বনের পরিমাণ কখনো কখনো 0.0 থেকে 0.02% হয়, সিলিকন 0.15%, ম্যাঙ্গানিজ 0.03%, সালফার 0.02%, ফসফরাস 0.12%, ধাতুমল 0.07 থেকে 3%, অবশিষ্টাংশ লোহা 96.5 থেকে 99%। অর্থাৎ কোনো কোনো পেটালোহাতে 99% লোহা বিদ্যমান থাকে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা পেটালোহার উপাদান দেখলাম। এখন পেটালোহার ধর্ম। আমি প্রথমে বলেছি পেটালোহা একটি বিশুদ্ধতম রূপ। এতে প্রায় 99% লোহা থাকে। 2, এটি খুবই নরম এবং এর পাততা, তান্ডবতা, ঘাত সহতার গুণ যথেষ্ট। 3, এটি সহজে বাঁকা করা যায়, কোনো চির বা ফাটল ধরে না। এর সর্বোচ্চ টানা সামর্থ্য 2500 থেকে 5000 কেজি পার বর্গ সেন্টিমিটার স্কোয়ার এবং সর্বোচ্চ চাপা সামর্থ্য প্রায় 3000 কেজি পার সেন্টিমিটার স্কোয়ার। এর মেশিনিং গুণ উত্তম এবং সহজেই ফোর্জিং করা যায়। এর বার বহন ক্ষমতা উত্তম, একে সহজে ওয়েল্ডিং করা যায়। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা লোহার ধর্মগুলো দেখলাম। আমি তোমাদেরকে আরেকবার বলতেছি, এটি লোহার একটি বিশুদ্ধতম রূপ।
এতে প্রায় 99% লোহা থাকে। এটি খুবই নরম এবং এর পাততা, তান্ডবতা ও গাছসহতার গুণ যথেষ্ট। এটি সহজে বাঁকা করা যায়, কোনো চির বা ফাটল ধরে না। এর সর্বোচ্চ টানা সামর্থ্য 2500 থেকে 5000 কেজি পার সেন্টিমিটার স্কোয়ার, সর্বোচ্চ চাপা সামর্থ্য 3000 কেজি পার সেন্টিমিটার স্কোয়ার। এর মেশিনিং গুণ উত্তম এবং সহজে ফোর্জিং করা যায়। এর বার বহন ক্ষমতা উত্তম, একে সহজে ওয়েল্ডিং করা যায়। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি আগেই একটু বলে নেই যে যখন আমরা ইস্পাত তৈরি হয়নি, ইস্পাত লোহার আবিষ্কার হয়নি, তার পূর্বে কিন্তু পেটা লোহা দিয়ে দ্রব্য বস্তু তৈরি করা হতো। পেটা লোহার ব্যবহার, পেটা লোহা প্রধানত চেইন, আমরা দেখেছি যে চেইন, ড্রবার, পাইপ ফিটিংস, প্লেট, শিট, বয়লার টিউব, পেরেক, নাট, রেলওয়ে কাপলিং, স্টেবল, তার, কেবল, রিবেট, বৈদ্যুতিক শিল্প প্রতিষ্ঠান, তেল ও গ্যাস শিল্প প্রতিষ্ঠান এবং জাহাজ নির্মাণ শিল্প প্রতিষ্ঠানে বিভিন্ন কাজে ব্যবহৃত হয়। অর্থাৎ পেটা লোহার ব্যবহার ব্যাপক। পেটা লোহার মাধ্যমে আমরা চেইন, ড্রবার, পাইপ এবং পাইপ ফিটিংস এগুলা তৈরিতে ব্যবহার করা হয়। প্লেট, শিট, বয়লার টিউব, পেরেক, নাট, রেলওয়ে কাপলিং, স্টেবল, তার, কেবল, রিবেট, বৈদ্যুতিক শিল্প প্রতিষ্ঠানে অনেক সরঞ্জামাদি, তেল ও গ্যাস শিল্প প্রতিষ্ঠানে এবং জাহাজ নির্মাণ শিল্প প্রতিষ্ঠানে বিভিন্ন কাজে এর ব্যাপক ব্যবহার হয়। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা যে বিষয়টা দেখব সেটা হচ্ছে পেটা লোহার উৎপাদন পদ্ধতি। আমরা তৃতীয় ক্লাসে পিগ আয়রন এর উৎপাদন পদ্ধতি দেখেছি যে পিগ আয়রন প্রথমে আকরিক থেকে চুল্লিতে আকরিক, চুনাপাথর, ক্যালসিয়াম অক্সাইড এগুলো মিশ্রিত করে প্রথমে চুল্লিতে দেওয়া হয়। এরপরে এটা পরবর্তীতে পিগ আয়রন পাওয়া যায় এবং পিগ আয়রনকে সরাসরি ব্যবহারের কাজে প্রত্যক্ষ ব্যবহার করা হয় না, পরোক্ষ ব্যবহারের জন্য ব্যবহার করা হয়। অর্থাৎ পেটা লোহা বা অন্যান্য লোহার কাঁচামাল হিসাবে পিগ আয়রন ব্যবহার হয় এবং পিগ আয়রন উৎপাদনের পরে এতে কার্বন এবং অন্যান্য কম্পোজিশন কমিয়ে এনে পেটা লোহা রূপান্তর করা হয় এবং পেটা লোহা বাণিজ্যিক ভিত্তিতে পেটা লোহা দুইভাবে উৎপাদন করা হয়। একটা হচ্ছে পাডলিং পদ্ধতি, দুই হচ্ছে বায়ার পদ্ধতি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন এই পাডলিং পদ্ধতিটা আলোচনা করব। পাডলিং পদ্ধতি হচ্ছে পিগ লোহাকে রিভারবেরেটরি, বাংলায় বলে পরাবর্তক চুল্লিতে গলিয়ে কার্বন, ম্যাঙ্গানিজ, সিলিকন, ফসফরাস, সালফার দ্রবীভূত করে পেটা লোহা তৈরি করা হয়। এই পদ্ধতিকে পাডলিং পদ্ধতি বলে। এখানে আমরা একটা রিভারবেরেটরি ফার্নেসের চিত্র দেখতে পাচ্ছি। আমি এটার বিস্তারিত যদি বলতে চাই তাহলে পাডলিং পদ্ধতি হচ্ছে পিগ লোহাকে রিভারবেরেটরি চুল্লিতে গলিয়ে কার্বন, ম্যাঙ্গানিজ, সিলিকন, ফসফরাস, সালফার দ্রবীভূত করে পেটা লোহা তৈরি করা হয়। এই পদ্ধতিকে পাডলিং পদ্ধতি বলা হয়। এই চুল্লির আকৃতি আয়তাকার, উচ্চতার তুলনায় হার্তের ক্ষেত্রফল অনেক বেশি। এতে জ্বালানি ও চার্জ সরাসরি সংস্পর্শে আসে না। এটা এই ধরনের চুল্লির প্রধান বৈশিষ্ট্য। এতে জ্বালানি, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই যে এখানে জ্বালানি, ফুয়েল এবং প্রজ্বলনের যে কক্ষটা, এইটা দুইটা আলাদা আলাদা জায়গায় থাকে। এতে হার্তের সন্নিকটে প্রজ্বলন কক্ষ এবং জ্বালানি জ্বালানোর ফলে তাপ উৎপন্ন হয়। এতে নরম কয়লা অথবা কোক জ্বালানি হিসাবে ব্যবহার করা হয়। এই চুল্লির প্রজ্বলন কক্ষ, কম্বাসন চেম্বার ও চিমনি হার্তের দুই বিপরীত পাশে থাকে। ফলে প্রজ্বলিত উত্তপ্ত বর্জ্য গ্যাস হার্তের উপর দিয়ে চিমনিতে প্রবেশ করে, ছাদে প্রতিফলিত হয়ে পুনঃ এই তাপ হার্তকে উত্তপ্ত করে। প্রতিফলন ক্রিয়ায় এই চুল্লি তাপ হার্তে পুনঃ সরবরাহ হয় বলে একে রিভারবেরেটরি চুল্লি বলে।
প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অর্থাৎ যখন এখানে এই চুল্লিটা ফুয়েলটা প্রজ্বলিত করা হয়, হার্থের যে অংশটা এটা পুনরায় উত্তপ্ত হয়ে এখানে যে কাঁচামাল রাখা হয় সেটা আবার পুনরায় উত্তপ্ত করা হয়, এর জন্য একে রিভারবেরেটরি চুল্লি বলে। হার্থের তলা, এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি হার্থ, এই হার্থের তলা ঢালাই লোহার তৈরি হয়ে থাকে। পিগ লোহার প্রকৃতির উপর নির্ভর করে তাপ সহ উপাদান নির্ধারণ করা হয়, তবে এতে ক্ষারধর্মী তাপ সহ উপাদানের আস্তরণই বেশি ব্যবহার করা হয়। এতে চার্জ দেওয়ার জন্য ছাদে চার্জিং দরজা থাকে, একে বাং বলা হয়। চার্জ বারবার দেওয়ার জন্য এখানে চার্জিং দরজা থাকে, সেই চার্জিং দরজা দিয়ে এই চার্জ দেওয়া হয়, এই চার্জিং দরজাকে বাং বলা হয়। চুল্লির পাশের দেয়ালে একাধিক ছোট দরজা থাকে, এই দরজা দিয়ে নাড়ন যন্ত্রের সাহায্যে গলিত ধাতুকে নাড়াচাড়া করা হয়। এই দরজাগুলোকে পাডলিং দরজা বলে, এই জন্যই এই ধরনের চুল্লি পাডলিং চুল্লি বলা হয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, প্রথমে চুল্লিকে উত্তপ্ত করে ছাদের চার্জিং দরজা দিয়ে পিগ আয়রন চার্জ করা হয়। পিগ আয়রনের সাথে প্রয়োজনীয় পরিমাণ বিশুদ্ধ লৌহ আকরিক অথবা মিল স্কেল যোগ করা হয়। মিল স্কেল ধাতুর সিলিকন, ম্যাঙ্গানিজ, ফসফরাস, সালফার ইত্যাদির সাথে বিক্রিয়া করে ধাতুমল উৎপন্ন করে। এই বিক্রিয়ার ফলে প্রথমে সিলিকন, ম্যাঙ্গানিজ অথবা ফসফরাস জারিত হয়। সিলিকন ও ফসফরাস জারিত হয়ে যথাক্রমে আয়রন সিলিকেট এবং আয়রন ফসফেটের ধাতুমল উৎপন্ন করে। অতঃপর কার্বন ডাই অক্সাইড রূপে জারিত হয়ে বর্জ্য গ্যাসের সাথে চলে যায়। হার্থে স্পঞ্জি ও কাদাকার ধাতু ও ধাতুমল পড়ে থাকে। এই সময় পাডলিং দরজা দিয়ে হস্ত বা যন্ত্রচালিত পাডলার দিয়ে সজোরে নেড়ে 50 থেকে 75 কেজি ওজনের গোলাকার পিণ্ড বা বলে রূপান্তরিত করা হয়। পরবর্তীতে এই বলগুলোকে সংকুচিত বা কুইজিং বা সিঙ্গলিং যন্ত্রের সাহায্যে সংকুচিত করে ভেতরের ধাতুমল দূর করা হয় এবং এরপর আকৃতি পরিবর্তন করে আয়তাকার প্রচ্ছদের দ্রব্যে পরিণত করা হয়, একে ব্লুম বলে। ব্লুম গুলোকে পুনরায় রোলিং মিলে রোল করে বিভিন্ন মাপের প্রচ্ছদ বিশিষ্ট বারে পরিণত করা হয়। এই বারগুলোকে পাডল বার বা মাক বার বলা হয়। অধিকাংশ বিশুদ্ধ লোহা পেটা লোহা তৈরি করতে পাডল বারকে পুনরায় উত্তপ্ত করে রোলিং করা হয়, ফলে অধিক হারে অপদ্রব্য দ্রবীভূত করে তৈরি করা হয় বলে একে ডাবল রিফাইন পেটা লোহা বলে। অর্থাৎ আমরা এতক্ষণ যে বিষয়টা শুনলাম সেটাই হচ্ছে আমাদের পাডলিং পদ্ধতিতে তৈরিকৃত রড আয়রন বা পেটা লোহা। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন দ্বিতীয় প্রসেসটা দেখব, সেটা হচ্ছে বায়ার পদ্ধতি। বায়ার বা অ্যাস্টন পদ্ধতি এই 1952 খ্রিস্টাব্দে কম খরচে অধিক পেটা লোহা তৈরির জন্য এই পদ্ধতি উদ্ভব করা হয়। এই পদ্ধতিতে পিগ আয়রনকে প্রথমে কিউপোলা চুল্লিতে গলিয়ে পরিশোধনের জন্য বেসিমার কনভার্টারে উত্তপ্ত করা হয়। একই সময় ওপেন হার্ট চুল্লিতে নির্দিষ্ট পরিমাণ আয়রন সিলিকেট ধাতুমল তৈরি করে একটি ল্যাডেলে নেওয়া হয়। এবার বেসিমার কনভার্টার থেকে গলিত পিগ লোহা নির্দিষ্ট হারের ল্যাডেলে ডালা হয়। এ সময় ল্যাডেলে রাখা ধাতুমলের তাপমাত্রা অনেক কম থাকে, ফলে গলিত লৌহ দ্রুত কঠিন হতে থাকে এবং লৌহে দ্রবীভূত গ্যাস দ্রুত বেরিয়ে আসে। এ সময় এটি ক্ষুদ্র গোলাকার বড়ির সৃষ্টি হয়। পরবর্তীতে এই গোলাকার বড়িগুলোকে প্রেস মেশিনের সাহায্যে আয়তাকার ব্লুমে পরিণত করা হয়। ব্লুমগুলোকে রোলিংয়ে পরিচালিত করে পেটা লোহা তৈরি করা হয় এবং এই ব্লুমগুলোকে আমরা আগেই বলেছি, এই ব্লুমগুলোকে রোলিংয়ে পরিচালিত করে বিভিন্ন আকার আকৃতি পেটা লোহা মাকবারে পরিণত করা হয়। এখানে লক্ষণীয় বিষয় যে পাডলিং পদ্ধতির পেটা লোহা থেকে অ্যাস্টন পদ্ধতির পেটা লোহা উন্নত মানের হয়ে থাকে। সিলিকেট ধাতুমল পেটা লোহাকে আঁশযুক্ত গঠনে আনয়ন করে। আঁশযুক্ত হওয়ায় পেটা লোহার সামর্থ্য বৃদ্ধি পায়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন যে বিষয়টা দেখলাম সেটা হচ্ছে অ্যাস্টন বা বায়ার পদ্ধতিতে পেটা লোহা উৎপাদন। পূর্বে আমরা দেখেছি পাডলিং পদ্ধতিতে পেটা লোহা কিভাবে তৈরি করা হয়। এখন আমরা যে বিষয়টা দেখব প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা শুরু থেকে আবার যদি একটু পেটা লোহা সম্পর্কে বলতে চাই তাহলে বলবো যে পেটা লোহা বা নরম লোহা এটা আমরা দেখেছি
এরপরে পেটা লোহার উপাদানগুলো কি কি সে বিষয়টা আমরা দেখেছি। পেটা লোহার ধর্ম সম্পর্কে শুনেছি। পেটা লোহার ব্যবহার, পেটা লোহা প্রধানত চেইন, ড্রবার, পাইপ ফিটিংস, প্লেট, শিট, বয়লার টিউব, পেরেক, নাট, রেলওয়ে কাপলিং, স্টেবল, তার, কেবল, রিবেট, বৈদ্যুতিক শিল্প প্রতিষ্ঠান, তেল ও গ্যাস শিল্প প্রতিষ্ঠান এবং জাহাজ নির্মাণ শিল্প প্রতিষ্ঠানে বিভিন্ন কাজে ব্যবহৃত হয়। পেটা লোহার উৎপাদন পদ্ধতি আমরা শুনেছি। এখন আমরা যে বিষয়টা যাব, অর্থাৎ আমাদের যে চতুর্থ অধ্যায় পেটা লোহা সম্পর্কিত, সে অধ্যায়টা মোটামুটি ধারণা দেওয়া হলো। এখন আমি গত ক্লাসে যে বিষয়টা আলোচনা হয়েছে সেই বিষয়টা একটু দেখব, পূর্ব পাঠ। অর্থাৎ আমরা যে পিগ আয়রন চ্যাপ্টারটা দেখেছি, এখন পিগ আয়রন থেকে আমরা যে বিষয়গুলো শিখেছি সেগুলো একটু আমি পুনরায় আলোচনা করব, যাতে শিক্ষার্থীদের সহজে বুঝতে পারে এবং সহজে এই বিষয়গুলো অনুধাবন করতে পারে। আসলে এই সাবজেক্টটা থিওরিটিক্যাল সাবজেক্ট, সুতরাং এই সাবজেক্টটা বেশি বেশি থিওরিটিক্যাল পড়ে আমাদের এটা আয়ত্তে নিয়ে আসতে হবে, যাতে আমরা পরীক্ষায় ভালো করতে পারি এবং বাস্তব ক্ষেত্রে কাজে লাগাতে পারি। তৃতীয় অধ্যায় যে পিগ আয়রন সম্পর্কে আমরা জেনেছি, সেখানে চুল্লি সম্পর্কে জানতে পেরেছি, চুল্লির শ্রেণীবিন্যাস জেনেছি, পিগ আয়রন সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছি, বার্তা চুল্লি বা মারদ চুল্লির গুরুত্ব দেখেছি, মারদ চুল্লির কাজ সম্পর্কে জানতে পেরেছি, বার্তা চুল্লির রাসায়নিক বিক্রিয়া সমূহ জেনেছি, ধাতুমলের উপাদান ও ব্যবহার সম্পর্কে জেনেছি। আমি সংক্ষেপে এই বিষয়গুলো আবার একটু আলোচনা করছি, যাতে আমরা সহজে এই বিষয়গুলো আয়ত্তে নিয়ে আসতে পারি। চুল্লি অর্থাৎ এই আকরিককে গলানোর জন্য দরকার হচ্ছে চুল্লি। চুল্লিতে 600 ডিগ্রি সেলসিয়াসের উপর বেশি তাপ উৎপন্ন করা হয়, এই জন্য এর নাম হচ্ছে চুল্লি। আর 600 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার নিচে যে চুল্লি ব্যবহার করা হয় সেগুলো চুল্লি বলা হয় না, সেগুলোকে ওভেন বলা হয়। অর্থাৎ পর্যাপ্ত বাতাসের উপস্থিতিতে কোনো জ্বালানি বা বিদ্যুতের সাহায্যে প্রচুর তাপ উৎপন্ন করে আকরিক গলানোর জন্য যে হাতিয়ার ব্যবহার করা হয় তাকে চুল্লি বলে। চুল্লিতে সাধারণত 600 ডিগ্রি সেলসিয়াসের বেশি তাপ উৎপন্ন হয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা বিভিন্ন প্রকারের ধাতু গলন চুল্লির সম্বন্ধে শুনেছি। এখানে প্রচলিত রীতি অনুযায়ী চুল্লিকে দুই ভাগে ভাগ করা যায়। এক, গলন চুল্লি বা মেল্টিং ফার্নেস। দুই, পুনর্গলন চুল্লি বা রিমেল্টিং ফার্নেস। তো গলন চুল্লির মধ্যে আমরা দেখেছি পিগ আয়রনের উৎপাদনের জন্য আমরা বার্তা চুল্লি বা মারদ চুল্লি ব্যবহার করি, এবং নন ফেরাস ধাতুর জন্য আমরা বার্তা চুল্লি, পরিবর্তিত আকারের যে বার্তা চুল্লি আছে সেটা ব্যবহার করা হয়। আর রিমেল্টিং চুল্লির মধ্যে আমরা একটু আগেই আলোচনা করলাম পেটা লোহার জন্য পরাবর্তক চুল্লি বা রিভারবেরেটরি চুল্লি। ডালাই লোহার জন্য আমরা পরবর্তী চ্যাপ্টারে যে আলোচনা করব সেটা হচ্ছে ডালাই লোহা, এবং ডালাই লোহার জন্য কিউপোলা চুল্লি ব্যবহার করা হয়। এই কিউপোলার চুল্লির বিশদ আলোচনা আমরা পরবর্তী ক্লাসে করব। এরপরে আমরা ইস্পাতের জন্য ব্যবহার করি ওপেন হার্ট চুল্লি, এবং ক্রুসিবল চুল্লিটা অলৌহ ধাতুর জন্য ব্যবহার করে থাকি। এখানে পুনর্গলন চুল্লি, পরাবর্তক চুল্লি যেটা পেটা লোহার জন্য ইউজ করা হয়, সেটা আমরা এখানে চিত্র দেখতে পাচ্ছি। এরপরে কিউপোলা চুল্লি, পরবর্তীতে আরো পুনর্গলন চুল্লি যে ব্যবহার করা হয়, ওপেন হার্ট চুল্লি যে ব্যবহার করা হয় ইস্পাতের জন্য, সেটাও এখানে চিত্র দেওয়া আছে। এবং অলৌহ ধাতুর জন্য যে চুল্লি ব্যবহার করা হয় ক্রুসিবল চুল্লি, সেটার চিত্র দেওয়া আছে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, পিগ আয়রন বলতে কি বোঝায় সেই বিষয়টা আমি এখানে একটু আরেকবার আলোচনা করতে চাচ্ছি। আকরিককে বয়লারের সাথে মিশিয়ে প্রবল বায়ু প্রবাহের সাহায্যে বার্তা চুল্লিতে অধিক তাপে গলানো হয় এবং এটিকে নির্দিষ্ট ছাঁচের মধ্যে ঢেলে ডালাই করা হয়। ডালাই পদার্থকে পিগ আয়রন বা কাঁচা লোহা বলে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, পেটা লোহাকে আমরা নরম লোহা বলে থাকি, এবং ডালাই পদার্থকে মানে পিগ আয়রনকে কাঁচা লোহা বলে। এটি সাধারণত অন্য শ্রেণীর লোহা বা স্টিল তৈরি করতে মূল উপাদান হিসেবে ব্যবহৃত হয়ে থাকে। আমি ইতিপূর্বেই বলেছি, এই পিগ আয়রনে যে কম্পোজিশন থাকে সেটা কার্বনের পরিমাণ থাকে 3 থেকে 3.5%। আর আমরা পেটা লোহাতে কার্বনের পরিমাণ দেখেছি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা 0.00 থেকে 0.02% বাণিজ্যিকভাবে। আর সিলিকনের পরিমাণ এই পিগ আয়রনে 2 থেকে 3%, ম্যাঙ্গানিজের পরিমাণ 0.5 থেকে 1.5%, সালফার 0.3%, ফসফরাস 0.005 থেকে 1%, এবং অবশিষ্ট লোহা 93 থেকে 94%। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা শুনতে পাচ্ছ। তোমাদের কোনো সমস্যা হলে কমেন্ট বক্সে লিখে জানাবে, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। তোমরা দেখেছো যে পেটা লোহাতে লোহার পরিমাণ থাকে প্রায় 99%,
আর পিগ আয়রনে লোহার পরিমাণ থাকে 93 থেকে 94%। তো প্রিয় শিক্ষার্থী, বুঝতে পারছো যে পেটা লোহাটা পিগ আয়রন থেকে অনেক বিশুদ্ধ এবং সহজে বিভিন্ন আকার আকৃতি প্রদান করা যায়। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা যে বার্তা চুল্লি ব্যবহার করি, অর্থাৎ আকরিককে প্রথমে বার্তা চুল্লিতে নেওয়া হয়। এখানে 4টা জিনিস দেওয়া হয়। একটা হচ্ছে লৌহ আকরিক, কোক, চুনাপাথর ও গরম বাতাস। অর্থাৎ বার্তা চুল্লিতে চার্জ হিসাবে এই 4টি জিনিস দেওয়া হয় এবং উৎপন্ন হয় আবার 3টা জিনিস। একটা হচ্ছে ব্লাস্ট বা স্ল্যাগ, তারপরে পিগ আয়রন এবং বর্জ্য গ্যাস। আমরা এখানে চুল্লি থেকে নির্গত যে বর্জ্য গ্যাস গ্যাস তৈরি হয় তার কম্পোজিশন গুলো আমরা এখানে দেখতে পাচ্ছি। এখানে কার্বন ডাইঅক্সাইড উৎপাদন হয় 10%, কার্বন মনোক্সাইড হয় 28%, হাইড্রোজেন 2% এবং অবশিষ্ট নাইট্রোজেন 60%, অর্থাৎ 60% উৎপাদন হয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা বার্তা চুল্লির গুরুত্ব দেখব। আমি প্রথমেই বলে নিই, আমাদের দেশে কিন্তু কোনো বার্তা চুল্লি নেই। তার কারণ হচ্ছে দুইটা। একটা হচ্ছে আমাদের দেশে কোনো আকরিক পাওয়া যায় না, দ্বিতীয় হচ্ছে এই বার্তা চুল্লির যে জ্বালানি সেই জ্বালানিও আমাদের দেশে বেশি নেই। সুতরাং আমাদের দেশে এই জন্য এই বার্তা চুল্লি নেই। এই চুল্লি বিরাট মোসাকৃতির একটি স্টিলের চোঙ বিশেষ 6 থেকে 12 মিলিমিটার পুরুত্বে স্টিল পাতকে ওয়েল্ডিং বা রিবিটিং করে এই চুল্লি তৈরি করা হয়। এর ভিতরের ব্যাস 4 থেকে 8 মিটার এবং উঁচু প্রায় 30 থেকে 35 মিটার হয়ে থাকে। দুর্বল ইট দ্বারা ভিতরের দিকে আস্তরণ দেওয়া থাকে। চুল্লিতে চার্জ হিসাবে লৌহ আকরিক, কোক ও চুনাপাথর দেওয়া থাকে। অধিক তাপ পাওয়ার জন্য গরম বাতাসের জাপটা ব্যবহার করা হয়। প্রতিদিন এই চুল্লি থেকে 250 থেকে 1200 টনের মতো পিগ আয়রন উৎপাদিত হয়ে থাকে। লৌহ আকরিক ও জ্বালানি হিসাবে কয়লা না থাকলে এই চুল্লির প্রয়োজন হয় না, সেই জন্য আমাদের দেশে এই চুল্লি নেই। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন বার্তা চুল্লির গঠনটা দেখব। অর্থাৎ বার্তা চুল্লি কিন্তু অনেকগুলা অংশ নিয়ে গঠিত। এখানে আমরা দেখেছি যে বার্তা চুল্লির যে অংশগুলা, সেই অংশগুলা মোটামুটি আমরা এখানে ধারণা দেওয়ার চেষ্টা করছি। এই অংশগুলোর মধ্যে আছে বাইরের চোঙ বা শেল বলা হয়, ইংলিশে যদি আমরা বলি সেটা হচ্ছে শেল, আস্তরণ বা লাইনিং, হার্থ, বোস, স্ট্যাক, কলাম, কাপ এন্ড কোন ব্যবস্থা, বাসল পাইপ, টুয়ার, স্ল্যাগ নস, আয়রন নস। এছাড়াও এখানে টার্বো ব্লোয়ার বা গ্যাস ব্লোয়িং ইঞ্জিন ব্যবহার করা হয়, ব্লাস্ট স্টোভ, নির্গমন পাইপ, ডাস্ট ক্যাচার, স্কিপ ব্রিজ, স্কিপ কার ও চার্জিং প্ল্যাটফর্ম। অর্থাৎ এই চুল্লিতে আকরিক, চুনাপাথর প্রথমে স্কিপ কারের সাহায্যে স্কিপ ব্রিজের মাধ্যমে চার্জিং প্ল্যাটফর্মে নিয়ে যাওয়া হয় এবং এখানে চার্জিত করা হয়। আর উপরেই এখানে একটা কাপ অ্যান্ড কোন ব্যবস্থা থাকে, যাতে বর্জ্য গ্যাসটা সরাসরি বের হইতে না পারে। তাহলে আমরা এই বিষয়টা একটু বিস্তারিত আলোচনা করি। বাইরের চোঙ, চুল্লির বহিরাবন 6 মিলিমিটার থেকে 12 মিলিমিটার এবং পুরুত্বের স্টিল প্লেট রিবেটিং বা ওয়েল্ডিং এর সাহায্যে দোড়া দিয়ে তৈরি করা হয়। আস্তরণ, অর্থাৎ চুল্লির ভিতরে দুর্বল ইটের আস্তরণ দেওয়া থাকে এবং হার্থ অংশ নিচে থাকে। এই হার্থ অংশের 2টি ছিদ্র থাকে, একটাকে স্ল্যাগ নস যা উপরে থাকে আর একটাকে আয়রন নস যা নিচে থাকে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন বোস অংশটা, এই অংশে ধাতুর পুনর্গলন সম্পন্ন হয়। এর উচ্চতা 4 থেকে 5 মিটার। নিচের অংশকে ব্রাশ হার্থের সমান এবং এখানে সর্বাধিক তাপ উৎপন্ন হয়। স্ট্যাক অংশটা দেখেছি, এই স্ট্যাক অংশ, এই অংশের ব্যাসের প্রায় 4 থেকে 8 মিটার পর্যন্ত থাকে। চুল্লির গলা থেকে বোস পর্যন্ত দূরত্বকেই স্ট্যাক বলে। এরপরে আমরা দেখেছি কলাম, শক্ত কংক্রিটের ভিতরে উপর 12 থেকে 16টি কাস্ট আয়রনের পিলার চুল্লির উপরের অংশে দৃঢ়ভাবে আটকে থাকে। কাপ অ্যান্ড কোক ব্যবস্থার কথা বলেছি, বাসল পাইপ, টুয়ার যার সাহায্যে বাতাস সরবরাহ করা হয়, স্ল্যাগ নস যার মাধ্যমে স্ল্যাগটা এই চুল্লি থেকে বের করে আনা হয়। এরপরে থাকে আয়রন নস, গলিত ধাতু অর্থাৎ পিগ আয়রনকে বের করে নিয়ে আসা হয় আয়রন নসের মাধ্যমে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল বার্তা চুল্লির গঠন। আমরা এখন বার্তা চুল্লির কার্যপদ্ধতি নিয়ে একটু আলোচনা করব।
চুল্লির হার্থ অংশে কাঠ, তেল ইত্যাদি দ্বারা প্রথমে আগুন ধরানো হয়। চার্জ হিসাবে লৌহ আকরিক, কোক, চুনাপাথর ও গরম বাতাস দেওয়া হয়। চুল্লির তাপমাত্রা যথাক্রমে 200 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 1900 ডিগ্রি সেন্টিগ্রেড হয়ে থাকে। হাড়তে ধাতুমল হালকা বলে গলিত ধাতুর উপরে বাসে। ধাতুমল ও গলিত ধাতু হাড় থেকে বের করে নেওয়ার জন্য ছিদ্র পথ থাকে। গলিত ধাতুকে ইনগট রূপে ডালাই করা হয়। একটি বার্তা চুল্লি প্রতিদিন 250 টন থেকে 1200 টন পর্যন্ত পিগ আয়রন উৎপাদন করতে সক্ষম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা একটা বার্তা চুল্লির উচ্চতা দেখেছি যে 30 থেকে 35 মিটার এবং এটা প্রোডাকশনে আসতে কমপক্ষে 15 ঘন্টা সময় নেয়। তো বার্তা চুল্লির রাসায়নিক বিক্রিয়া, এখন আমরা আলোচনা করব বার্তা চুল্লির রাসায়নিক বিক্রিয়া। এখন বার্তা চুল্লিকে মোটামুটি 5টি জোনে ভাগ করা হয়। বার্তা চুল্লির রাসায়নিক বিক্রিয়ার আলোচনার আগে এই 5টি জোনকে আমরা একটু আলোচনা করার চেষ্টা করব। তার মধ্যে প্রথম জোনটা হচ্ছে ভেজা মুক্তকরণ মণ্ডল অথবা ময়েশ্চার ইভাপোরেশন জোন। দ্বিতীয়টা হচ্ছে বিজারণ মণ্ডল, রিডাকশন জোন। তৃতীয়টা হচ্ছে তাপ শোষণ মণ্ডল, হিট অ্যাবজর্পশন জোন। এবং তৃতীয়টা হচ্ছে বিগলন মণ্ডল, মেল্টিং জোন। পঞ্চমটা হচ্ছে দহন মণ্ডল বা কম্বাসন জোন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন কোন জোনের তাপমাত্রা কত এটা একটু সংক্ষেপে আলোচনা করে পরবর্তী পাঠে যাব। অর্থাৎ চুল্লির গলার অংশ থেকে প্রায় 3 মিটার নিচ পর্যন্ত এই ময়েশ্চার ইভাপোরেশন জোন। এখানে তাপমাত্রা থাকে 200 থেকে 400 ডিগ্রি সেন্টিগ্রেড। আর বিজারণ মণ্ডলে তাপমাত্রা থাকে 400 থেকে 900 ডিগ্রি সেন্টিগ্রেড এবং চুল্লির গলা থেকে 14 মিটার এবং আর্দ্রতা মুক্তকরণ মণ্ডল থেকে প্রায় 11 মিটার নিচ পর্যন্ত এই এলাকা বিস্তৃত। তাপ শোষণ মণ্ডল, এই তাপ শোষণ মণ্ডল অঞ্চলে বা জোনে তাপমাত্রা থাকে 900 থেকে 1200 ডিগ্রি সেন্টিগ্রেড। স্ট্যাক রেখা থেকে প্রায় 18 মিটার নিচ পর্যন্ত এই বিজারণ মণ্ডল থেকে 4 মিটার নিচ পর্যন্ত এই অংশ বিস্তৃত। পঞ্চ লোহা উত্তপ্ত কোকের সংস্পর্শে এসে কার্বন যুক্ত হতে থাকে এবং এর তাপমাত্রা ধীরে ধীরে বাড়তে থাকে। বিগলন মণ্ডল বা মেল্টিং জোন, এখানে 1350 ডিগ্রি থেকে 1750 ডিগ্রি সেন্টিগ্রেড তাপ উৎপন্ন হয়। এর পরবর্তীতে দহন মণ্ডল, যেখানে আমরা 1800 থেকে 1900 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা দেখিয়েছি। স্ট্যাকের উপর থেকে 27 মিটার এবং বিগলন মণ্ডল থেকে প্রায় 3 মিটার পর্যন্ত বিস্তৃত। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন বিক্রিয়া সমূহগুলো দেখব। অর্থাৎ লৌহ অক্সাইডকে যখন কার্বন মনোঅক্সাইডের সাথে যুক্ত করা হয় তখন লৌহ এবং কার্বন ডাই অক্সাইড উৎপন্ন করা হয়। এই লৌহ ফেরাসকে এবং কার্বন ডাই অক্সাইডের সাথে যখন আবার বিক্রিয়া হয় তখন আয়রন অক্সাইড প্লাস কার্বন মনোঅক্সাইড এবং আয়রন এবং কার্বন মনোঅক্সাইড যুক্ত হয়ে আবার আয়রন অক্সাইড প্লাস কার্বন উৎপন্ন হয়। এখন কার্বন ডাই অক্সাইডের সাথে কার্বনের যুক্ত হয়ে কার্বন মনোঅক্সাইড উৎপন্ন হয়। এরপরে যে আমরা চুনা পাথরগুলো ইউজ করি, ক্যালসিয়াম কার্বনেট, এটা ভেঙে ক্যালসিয়াম অক্সাইড প্লাস কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয়। ম্যাগনেসিয়াম কার্বনেট, ম্যাগনেসিয়াম অক্সাইড এবং কার্বন মনোঅক্সাইড। আয়রন অক্সাইডের সাথে কার্বন বিক্রিয়া করে আবার আয়রন এবং কার্বন মনোঅক্সাইড উৎপন্ন হয়। ম্যাঙ্গানিজ অক্সাইডের সাথে কার্বন বিক্রিয়া করে ম্যাঙ্গানিজ কার্বন মনোঅক্সাইড উৎপন্ন হয় এবং ক্যালসিয়াম অক্সাইড, অ্যালুমিনিয়াম অক্সাইড এবং সিলিকা অক্সাইড, এইগুলা মিলে সিলিকেট, যেটা আমরা স্ল্যাগ বলে থাকি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন দেখব যে এই পিগ আয়রন তৈরি করতে যে ধাতুমল উৎপাদন হয় সেই উপাদান এবং এর ব্যবহারগুলো দেখব। ধাতুমলের মধ্যে সিলিকন অক্সাইড, এটা 25 থেকে 33%, ক্যালসিয়াম অক্সাইড, যেটাকে আমরা চুন বলে থাকি, 32 থেকে 45%, ম্যাগনেসিয়াম অক্সাইড 4 থেকে 5%, অ্যালুমিনিয়াম অক্সাইড 1 থেকে 28%, ম্যাঙ্গানিজ অক্সাইড 1 থেকে 2%, আয়রন অক্সাইড 1 থেকে 2%, ক্যালসিয়াম সালফাইড 1.8 থেকে 6%। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ধাতুমলের ব্যবহারগুলো আমরা দেখব। ধাতুমলের ব্যবহার করা হয় রেলওয়ের ব্লাস্ট বা স্লাগ ইটের কাঁচামাল হিসেবে, মেজের টাইলস ইত্যাদি প্রস্তুতে ধাতুমল ব্যবহার করা হয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা শেষ মুহূর্তে এসে পৌঁছেছি। আমরা
পরবর্তী যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে ঢালাই লোহা। এই ঢালাই লোহা বিষয়ে আমরা পরবর্তীতে অধ্যায় পাঠদান করব এবং তোমাদের এই ভিডিওটা যদি পুনরায় দেখার দরকার পড়ে তাহলে দক্ষতা বাতায়নে সার্চ করবে অথবা www.skills portal বাংলাদেশে সার্চ করবে এবং তোমরা নিয়মিত স্টাডি করবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনা নিয়ে আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।